আমি ১৯৭১ সালের যুদ্ধ সম্পর্কে চাক্ষুষ সাক্ষী আমার নানু। তার তৎকালীন সময়ে এই বিষয় নিয়ে তার অভিজ্ঞতা কি? যুদ্ধর আগে, যুদ্ধ চলাকালীন এবং বর্তমান বাংলাদেশ নিয়ে তার মতামত কি? এই বিষয় সম্পর্কে আজকে আমরা সবাই জানতে পারবো। নানু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো নানু? ভালো আছি। তো নানু, তোমার পরিচয়টা দাও, তোমার নামটা বলো। আমার নাম কোহিনুর বেগম। আচ্ছা, তো তুমি এখন কোথায় আছো? কোন আমি এলাকায় আছো? পাটগ্রামে আছি। আচ্ছা। পাটগ্রাম আছি। আচ্ছা, তো তোমার জন্ম কত সালে নানু? আমার জন্ম 60 সালে। ১৯৬০ সালে। তাহলে মোটামুটি হুম, যুদ্ধ তুমি কিছু ক্ষেত্রে দেখছো, কিছু অভিজ্ঞতা আছে কম বয়স হওয়া সত্ত্বেও। হ্যাঁ, তো আজকে ওই যুদ্ধ নিয়ে একটু কথা বলি। তোমার মুখে বলো। শুনি যে আসলে যুদ্ধটা কিরকম দেখছো তুমি। কারণ আমরা তো শুধু বই পুস্তকে পড়ে আসছি, তুমি সামনাসামনি দেখছো। তো নানু, যুদ্ধ তো ৭১ সালে শুরু হইলো। হ্যাঁ, তো তোমার জন্ম মোটামুটি ৬০ সালে, ১০-১১ বছর বয়স ছিল। তো যুদ্ধ শুরুর আগের যে পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর ভারত, হ্যাঁ। ওই সময়ের কি কোনো কিছু ওইভাবে মনে আছে? যদিও তোমার বয়স কম ছিল, যুদ্ধের আগের বাংলাদেশটা কেমন ছিল তোমার কাছে? যুদ্ধের আগে যুদ্ধের আগে ভালোই ছিল। কেননা এই যখন সবকিছুর দাম কম ছিল তখন আচ্ছা। কোনো মনে করো চাল ৮ আনা কেজি, এই আটা ৪ আনা কেজি, আনা হিসাব ছিল তখন। লোকজনের সংখ্যা কম ছিল, ভালোই ছিল। আচ্ছা, তো নানু, যুদ্ধ যখন শুরু হইলো, তোমরা যদিও হুম। উত্তরাঞ্চলে, রংপুরে একদম বর্ডারের কাছাকাছি বাড়ি, ইন্ডিয়ান বর্ডার দার্জিলিং এর সাথে। তো যুদ্ধ যখন শুরু হইলো, তোমরা মোটামুটি কতদিন পর জানতে পারছো যে আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে বা এই দিক দিয়ে আগাচ্ছে? যখন আমাদের এই যে হাতীবান্ধা বড় খাতা যখন যুদ্ধ শুরু হয়েছে না, হ্যাঁ। তখনই আমরা বুঝতে পারলাম যে এই যে যুদ্ধ, আমরা তো ছোট, অতটা তো মনে করি না, যখন কাছাকাছি আসছে তখন বুঝতে পারছি যে এই যে যুদ্ধ শুরু হয়েছে। বুঝছি। তো যুদ্ধ শুরুর দিকে কিরকম কি দেখলা তুমি আসলে, যে দেশটা যে স্বাধীন হবে, মানুষজন এই বিষয়ে কেমন করে কি করলো, কিভাবে আগাইলো এই যুদ্ধের দিকে? ও তখন এই যে ঘরে ঘরে ছেলেরা সব ট্রেনিং দেওয়া শুরু করলো কুচবিহার গিয়ে, হুম। যে ট্রেনিং করে ওরা মুক্তি ফৌজে নাম দিয়ে যে যুদ্ধ শুরু করলো, সবাই ছোট বড় সবাই। কেউ গেঞ্জি পরছে, কেউ প্যান্ট পরছে, কেউ লুঙ্গি পরছে, এই অবস্থায় যুদ্ধে নামছে সবাই। তো এই ট্রেনিংটা তো কি তৎকালীন সময় তোমার এলাকায় বাংলাদেশি কোনো মানুষ দিত নাকি ইন্ডিয়ার থেকে এসে আর কি? না, না, বাংলাদেশী সবাই যে ট্রেনিং করতো কুচবিহারে। আচ্ছা, আচ্ছা। তখন তো ইন্ডিয়া একদম খোলা করে দিছে চারপাশে বর্ডার। হ্যাঁ। সবাই যাতায়াত করতে পারতো। আচ্ছা। তারপরে তারপরে যখন হাতীবান্ধা পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেল, তখন হাতীবান্ধা থেকে পাটগ্রাম পর্যন্ত রেল লাইন সব ভেঙে ফেললো, যাতে কোনো গাড়ি ঢুকতে না পারে, পাকিস্তানি ফৌজ যাতে এদিকে ঢুকতে না পারে। আচ্ছা। তারপরে দেখি ইন্ডিয়ান ট্যাং এই রাস্তা দিয়া যাইতেছে, কত ইন্ডিয়ান ফৌজের গাড়ি এই রাস্তা দিয়ে যাইতেছে। একদম ব্রিজ টিরিজ সব ভাঙ্গে ফেলাইছে, যাতে কোনো পাকিস্তানি ফৌজ ঢুকতে না পারে। এই যে আবার কতক্ষণ পর পর আবার চিকরা চিকরি উঠে যে ফৌজ সবাই চলে আসছে, সবাই পালাও পালাও, আবার এক একজন সবাই পলায় এখান থেকে ইন্ডিয়ায়। মানে সবাইকে সাবধান পলায় করে আর আবার কি। সাবধান করে, হ্যাঁ। আবার যখন দেখে যে একটু থামছে, তখন আবার ২-৪ জন করে আসে, আইসা থাকে। এইভাবে আর কি অনেক দিন চললো, চলার পরে আবার যখন একদম পাটগ্রামের বিহারি গিলারে ধইরা সব বুড়িমারিতে নিয়ে গেল মারবে, আচ্ছা। ইয়ারা মুক্তি ফোসরা বিহারি গিলার লুটপাট করিয়া সব বিহারি গিলারে নিয়ে গেল। তারপরে বাউরার বিহারি গিলারে তো সবগুলা নদীর মধ্যে তাজা
নদীর পাড়ে গর্ত করে ওগুলার একদম চাপা মাটি দিছে। আচ্ছা। তো যুদ্ধ হ্যাঁ। যখন চলতেছিল নানু, হুম। তখন তোমার দৈনন্দিন জীবনে মানে এটা তোমার দৈনন্দিন জীবনে কেমন করে প্রভাব ফেলছে? যে তুমি তো ছোট মানুষ, হ্যাঁ। তোমাকে নিয়ে কেউ না কেউ টানাটানি করছে, তুমি তো এমন না যে তুমি একা একা মনে করো সাবধানে ছিলা, কেউ না কেউ তোমাকে সাহায্য করছে। কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ে যে 10-11 বছরের যে একটা ছোট মেয়ে, তো এর জীবনটার মধ্যে কেমন করে প্রভাব পড়ছে? যুদ্ধ তৎকালীন সময় তোমার ব্যক্তিগত জীবনে তুমি ওই সময়টা কি করছো তোমার নিজের কাছে? যে সাবধান থাকা হোক বা যুদ্ধ এড়ায় চলা হোক বা কাউকে যুদ্ধের সহযোগিতা করা হোক, এক্ষেত্রে তুমি ব্যক্তিগতভাবে কি করার সুযোগ পাইছো বা দেখছো যে আমি ব্যক্তিগতভাবে এটা করছি একজন 10-11 বছরের ছোট মেয়ে হিসাবে? আমি ওই সমস্ত কোনো কিছু করতে পারি নাই, কিন্তু এমনি এই খোঁজ টোজ মুক্তিযোদ্ধা আসে, ওরা পানি টানি চাইতো বাসায়, পানি দিতাম খাইতে ওদেরকে, মুক্তিফৌজ গুলাকে। আচ্ছা। ছোট ছিলাম তো। একদিন আচ্ছা। এক ইন্ডিয়ান ফৌজের গাড়ি আমার বাড়ির কাছে থামছে, থামি পানি চাইতেছে, পানি খাবে। সেই ফৌজ গুলাকে পানি খাওয়াইলাম। আচ্ছা। আর তারপরে তো ওই যে আবার যখন খুব শুরু হয়ে গেল যে এবার সবাই ঢুকতেছে বাংলাদেশে, পাটগ্রামে বোম ফেলবে এখন, হুম। তখন আমরা সবাই কি করলাম, আমার বাবা গেল না, আমরা সবাই ইন্ডিয়া চলে গেলাম এখান থেকে। আচ্ছা। এটা মোটামুটি কি যুদ্ধের ইন্ডিয়া মাঝামাঝি নাকি শুরুতে? যুদ্ধের শুরুতে, তখনই আচ্ছা। তো কারা কারা গেলা তোমরা যুদ্ধের শুরুতে ইন্ডিয়াতে? আমার ফুপু, ফুপা, তারপরে আমার মা, আমি, আমার ভাই, আমরা সবাই গেলাম ইন্ডিয়া। আচ্ছা। যাওয়ার পরে অর্ধেক রাস্তায় আমাদেরকে ফির ইন্ডিয়ান মানুষ আটকাইছিল, ঢুকতে দেয় না ইন্ডিয়া। আমাদের ওই যে বড় বড় কটা খাসি ছিল, হুম। খাসিগুলা নিয়ে যাইতেছি, আচ্ছা। তখন ওই খাসিগুলা, হ্যাঁ, তখন এই যে আবার মনে করো আমরা গেলাম ইন্ডিয়া, যাওয়ার পরে এই প্রায় সপ্তাহখানি ছিলাম, থাকার পরে আবার আসলাম। ওখানে যে অভাব পড়ছে, খাওয়া দাওয়ার যে কষ্ট এক একজনের, আবার ঘুরে আসলাম পাটগ্রাম। আসার পরে ওই যে আমার বাবা ছোটখাটো একটু ব্যবসা করতো, ওইটা দিয়ে ভালোই চলতো আমাদের। তারপর একদিন হঠাৎ করে দেখি যে স্বাধীন ঘোষণা দিছে, স্বাধীন হয়ে গেছে। বাবা কি করলো, রাত্রের বেলা ট্রাকে করে নিয়ে গেল, অনেক লোক নিয়ে গেছে আমাদের আশেপাশে মাইন উঠাবার জন্য। সামনে মাইন ফুটতেছে, কারো পাও ছিঁড়ে যাইতেছে, কারো দুই পাও চলে যাইতেছে, এই অবস্থা। পিছনে ছিল আমার বাবা। আমার বাবা অনেক কষ্ট করে ওই জায়গাটুক পার হয়ে আবার ফিরে আসছে। আচ্ছা। সে আস্তে আস্তে সকাল হয়ে গেছে। আচ্ছা। তার মানে যুদ্ধ শেষ হওয়ার পরেও তোমাদের এলাকায় মোটামুটি মানুষজন মারা গেছে, এই মাইন হোক বা অন্যান্য বিভিন্ন ভাবে মানুষ তারপরও অনেকদিন হ্যাঁ, মারা হ্যাঁ, হ্যাঁ, মারা গেছে। হ্যাঁ, অনেক ছেলে, মুক্তিযোদ্ধারা অনেক মারা গেছে এই মাইনে, মাইনে পা দিত। আর ওই যে বাস্ট হয়ে আর ব্লাড পড়তে পড়তে, তখন তো কোনো মেডিকেল ডাক্তার নাই এখানে, চিকিৎসা দেওয়া যাইতো না, তখনই মারা যেত ওরা। গেছে। তো যুদ্ধ চলাকালীন সময় মানে তোমার আশেপাশে এলাকায় যে যুদ্ধ হয়েছে কম বেশি শুনছো বা দেখছো নিজে, যুদ্ধ চলাকালীন সময় তোমার ব্যক্তিগতভাবে সবচেয়ে ভয়ের বিষয়টা কি ছিল? ভয়ের বিষয়টা ছিল যে কখন আসতেছে আমাদেরকে মেরে ফেলবে, এটাই ভয় ছিল। আমার বাবা বলছে আমার কি হয় হোক, তোমরা যাও, তোমরা ভারতে যাও, আমি থাকবো এখানে। আচ্ছা। তারপরে এমন দুর্ভিক্ষ লাগলো স্বাধীনের পরে ভাইয়া, এ মানুষ ভাত পায় না, কচু উঠাইয়া কচু সিদ্ধ করে খায়, লবণ নাই। তারপরে ভাতের মার খুঁজে হোটেলে হোটেলে থাল নিয়ে ঘুরে ভাতের মার খুঁজে খায়, দুর্ভিক্ষে খিদায়। মহিলারা কোলের বাচ্চা রাস্তায় ঘাটে ফেলাই দিয়ে চলে যায় পেটের খিদায়, কোলের বাচ্চা। এই বাচ্চা এখনো আছে দুইটা, পালছে দুইজনে নিয়ে, এখনো আছে এই বাচ্চা দুইটা। আচ্ছা।
তো এই খারাপ সময়ের মধ্যে নানু, এই যে চারপাশে যুদ্ধ চলতেছে, মানুষ মারা যাচ্ছে, মা বোন ধর্ষণ হচ্ছে, বাবারা মারা যাচ্ছে, কেউ যুদ্ধ করে মারা যাচ্ছে, কেউ অকারণে মারা যাচ্ছে। তো এই অকারণে সময়, মারা যাচ্ছে। হ্যাঁ, তো এই সময়ে যে মানে তুমি যে নিজে জীবিত ছিলা, তোমার আশেপাশে কিছু মানুষ জীবিত ছিল, কিন্তু তুমি নিজে যে জীবিত ছিলা, তোমাকে উদ্বুদ্ধ করছে কি? মানে তুমি কোন আশাটা নিয়ে জীবিত ছিলা? কারণ দেখতেছো তুমি ছোট মানুষ, তোমার ভয় কাজ করতেছে, আশেপাশে তোমার বাবা তোমাকে বলছে যে ইন্ডিয়া চলে যাও, আমি পাকিস্তানে আছি, ওটা একটা ভয়ের বিষয়। কারণ তোমার বাড়ির যে মেয়ে মূল কর্তা বা যে তোমার মাথার ছায়া, সেই বলছে যে আমি বাংলাদেশে একা থাকবো, তুমি ভারত চলে যাও। তো তুমি যে নিজে মানে জীবিত ছিলা যুদ্ধর এই সময়টাতেও, মানে কোন আশা নিয়েছিল আসলে যে দেশটা স্বাধীন হবে? তোমাদের কি মনে হইতো যে আসলেই কি হ্যাঁ, দেশটা তখন স্বাধীন হচ্ছে হবে? দেশটা স্বাধীন হবে, দেশটা স্বাধীন হবে, একদিন না একদিন হবে দেশ স্বাধীন। মানে এটা তোমাদের মধ্যে আশা ছিল যে আসলেই হয়ে যাবে, আশা যেহেতু ছিল, শুরু। হ্যাঁ হ্যাঁ। রেডিওতে খবর শুনতাম যে আহ, অন্য কোনো জায়গা, অমুক জায়গা ইয়া স্বাধীন হয়েছে, ঢাকা স্বাধীন হয়েছে, সিলেট স্বাধীন হয়েছে, রেডিওতে খবর শুনতাম। তখন তখন তার কিছু ছিল না রেডিও। হ্যাঁ। ওই রেডিওর খবর শুনে শুনে আর কি বুঝতাম যে স্বাধীন হবে দেশ, আশা আছে। তো তোমাদের এলাকাটা তো মোটামুটি ইন্ডিয়ার বর্ডারের কাছে, চিকেন নেকের কাছে, যেটা বলে বাংলাদেশের ম্যাপে চিকেন নেক, লালমনিরহাট, পাটগ্রাম আর কি। তো ওই দেশ, ওই জায়গাটুক স্বাধীন হইতে কি মানে মোটামুটি দেশ যখন স্বাধীন হয়েছে তখনই হয়েছে? কারণ বাংলাদেশের এমন অনেক অনেক জায়গা আছে যে যুদ্ধের অনেক পরে স্বাধীন হয়েছে, পাকিস্তানিরা অনেক পরে ওই জায়গাটা ছাড়ছে। তো তোমাদের পাটগ্রাম, লালমনিরহাট এই যে এলাকাটা, এই যে জেলাটা, এটা কি না, এটা আগে হয়েছে। না, এটা নিয়ে কোনো এটা হয়েছে যুদ্ধের স্বাধীন হওয়ার পরেই এটা হয়ে গেছে। তো ওই তোমাদের এলাকার মধ্যে ভারতীয় বাহিনী, এদের মানে সাহায্য সহযোগিতা কিরকম ছিল, কিরকম ব্যবহার দেখছো তোমাদের সাথে হোক, বা যারা যুদ্ধ করছে বাংলাদেশের হয়ে তাদের কাছে তোমরা কেমন ব্যবহার পাইছো, যারা মানে ইন্ডিয়ান ছিল মূলত? ইন্ডিয়ান ফোর্সরা আমাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই, কিন্তু এমনি শুনতাম, ছোট ছিলাম তো, রাস্তায় ঘাটে মেয়ে থাকলে নাকি ধরে নিয়ে যাইতো ওরা, ইন্ডিয়ান ফৌজেরা। আচ্ছা। শুনতাম আমি, আচ্ছা। আর এমনি ছোট পাকিস্তানি ছিলাম। ফৌজ কিরকম দেখছো, যে তোমাদের এলাকায় কি করছে? কারণ কম বেশি একদম যে যুদ্ধ হয়নি ব্যাপারটা তো এমন না, কিছু তো হয়েছে। তো পাকিস্তানি না না, ফৌজের। ওইখানে ওরা কোনো রকম ভেজাল সমস্যা করে নাই ইন্ডিয়ান ফৌজরা। মাঝে শুনতাম যে রাস্তায় ঘাটে মেয়ে থাকলে ওরা গাড়িতে উঠে নিয়ে যাইতো, এটাই শুনতাম, ছোট ছিলাম তো অত একটা গুরুত্ব দেয়নি। বুঝছি। আর এদিক দিয়ে যাওয়া আসা করতো ফৌজ, যুদ্ধে যাইতো। ফৌজ গুলাও একদম কালা কুচকুচে নিগৃহ মতন ছিল, ইন্ডিয়ান ওই ফৌজ গুলা। আচ্ছা। তো তোমার যুদ্ধ চলাকালীন এমন কি কোনো কাহিনী মনে আছে যেটা তোমার কাছে মনে হয় যে এখনো স্মরণীয় হয়ে গেছে? কারণ চারদিকে মানুষ মরতেছে, মানুষ অনাহারে মরতেছে, এইটা হচ্ছে ওইটা হচ্ছে। স্মরণীয় কি, যখন অনাহারে মানুষ যখন খিদায় টিকতে না পারে, তখন কি করে, একেবারে হই হুল্লা করে যে বড় বড় দোকান, তারপরে বড় বড় গোডাউন, এগুলা লুটপাট শুরু করে। লুটপাট করে নিয়ে সবাই যায়, এগুলাই স্মরণীয় ঘটনা, অতটা বুঝতে পারি নাই আমি তখন তো। আচ্ছা। এগুলাই আর কি মনে আছে আমার। বড় বড় দোকান পাশার যত গোডাউন আছে এগুলা সব লুট করতো প্রত্যেক দিন পেটের খিদে। বুঝছি। তো এই যুদ্ধের সময় বাংলাদেশের সৈন্যদের, তারপর মুক্তি বাহিনীকে যে ইন্ডিয়ানরা ট্রেনিং দিছে, কারণ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ইন্ডিয়া আমাদের ওই সময় সাহায্য করছে, পাকিস্তান তো বিরুদ্ধে ছিল। হ্যাঁ তো হ্যাঁ ইন্ডিয়ার বিষয়ে তোমার মতামত কি, যে ইন্ডিয়া যে আমাদের মানে যুদ্ধের সময় আমাদের পাশে ছিল, যেভাবেই ছিল, ভালো হোক হোক খারাপ হোক, হ্যাঁ, এটা তো ছিল, তুমি খুব হ্যাঁ। ভালোভাবেই দেখছো। তো এই বিষয়ে তোমার মতামত কি, যে ইন্ডিয়া যে আসলে একটা পার্ট ছিল যুদ্ধের আমাদের? তো তোমার ইন্ডিয়ার বিষয়ে মতামত কি, যে যুদ্ধের সময় আসলে ইন্ডিয়ার গুরুত্বটা কতটুকু ছিল বাংলাদেশের জিতার জন্য? না, হ্যাঁ, ইন্ডিয়ান গ্রুপ তো ছিল, ওরা গ্রুপ তো না থাকলে তো এদের স্বাধীন করতে পারতো না এরা। ইন্ডিয়ান ফৌজ যত ইয়ে আর কি, ফৌজ দিয়া, ট্যাঙ্ক দিয়া যত সাহায্য করছে, নাহলে এদিকে অনেক লোক আরো মারা যাইতো। আচ্ছা। তারপরে যত বাংলাদেশের মুক্তি ফৌজ আছে সব
কুচবিহার ইন্ডিয়ায় ট্রেনিং করে ওরা যুদ্ধে নামছে। মানে ওখানেও ইন্ডিয়ার একটা হাত আছে। হ্যাঁ, তো যুদ্ধ পরবর্তী, যুদ্ধ শেষ হয়ে গেল, সব স্বাভাবিক হওয়া শুরু করছে। তারপরে অনেক কিছুই হয়েছে, অনেক জায়গায় দাঙ্গা ফাসাদ হয়েছে বিভিন্ন ভাবে, ধর্মীয় হোক, জাতিগত হোক। হ্যাঁ, এইখানেও প্রায় মনে করো যে মুক্তি খুচরায় একক ধরতো ধইরা ওই ইউনো অফিসে ক্যাম্প তৈরি করছিল, হ্যাঁ। ওইখানে নিয়ে মারধর করতো এইখানে ইউনো অফিসে, এমন ভাবে চিকরাইতো মাইরে আমাদের বাসায় থেকে শোনা যাইতো। তো যুদ্ধ পরবর্তী সময়ে তোমার জীবন কেমন করে পরিবর্তন হলো, যে তুমি যে পাকিস্তানের একটা অংশ থেকে তুমি যে বাংলাদেশের একটা স্বাধীন দেশের মানুষ হইলা, তো যুদ্ধ পরবর্তী আগামী 5-7 বছর বা 10 বছরের মধ্যে, যুদ্ধ চলাকালীন সময় থেকে যুদ্ধের পরবর্তী স্বাধীন যে বাংলাদেশটা তুমি তখন দেখতেছিলা, তোমার তখন কি মনে হলো যে স্বাধীন দেশটা যে আসলে হইলো, দেশটা যে স্বাধীন হইলো, তোমার আসলে নিজের কাছে কেমন লাগতো ব্যক্তিগতভাবে যে বাংলাদেশ একটা নতুন দেশ? আমার ভালো লাগছে, বাংলা পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, সবাই তখন খুশি, আমার ভালোই লাগছে। তোমার জীবনে কেমন আমার খুব ভালো পরিবর্তন লাগছে। আসছে এই বিষয়ে? আ- আমার জীবনে হ্যাঁ। আমার জীবনে ভালো পরিবর্তন আসছে তখন। ভালো পরিবর্তন মানে কি, তখন মনে করো একটা আতঙ্ক ছিল, এটা নাই। যুদ্ধ স্বাধীন হয়ে গেল, এখন ভালো ঘুমাইতে পারি, রাস্তায় ঘাটে চলতে পারি। তোমার এমনি পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে তোমার খুব কাছের রক্তের আত্মীয় স্বজন, এদের মধ্যে যুদ্ধ চলাকালীন সময় মারা গেছে, শহীদ হয়েছে যারা আর কি, সেটা হোক যুদ্ধে সে নিজে গেছে বা তাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে, এমন কিছু মানুষজনের কথা কি মনে আছে যারা তোমার রক্তের, মনে করো মায়ের দিকে অথবা বাবার দিকে কোনো আত্মীয় স্বজন যাদের যুদ্ধ চলাকালীন সময় মেরে ফেলছে বা মারা গেছে? হ্যাঁ, একজন মারা গেছে, আমার দুলা ভাই। আচ্ছা, কোথায় ছিল উনি জানো কি, হ্যাঁ, মনে পড়ছে, মনে আছে কি ওরকম ভাবে? মানে কোন জায়গায় বা কি উনি একটা? এইখানে ছিল, পাটগ্রামে ছিল। যাওয়ার পথে উনি বাড়িতে যাওয়ার পথে ওনারে মেরে ফেলছে। বুঝছি। তো যুদ্ধ আজ পর্যন্ত পরবর্তী সময়, যুদ্ধের ইমিডিয়েট সাথে সাথে পরে যে সময়টা বললা যে তোমরা স্বাধীন হয়ে গেছো, তোমাদের ভয় কাজ করা কমে গেছে, রাস্তাঘাটে চলতেছে, কোনো আতঙ্ক নাই, হ্যাঁ, আতঙ্ক ছিল না তো কোনো। এটা তো যুদ্ধের একদম সাথে সাথে, মানে যুদ্ধের কিছু মাস পরে বা বছর কয়েক পরে তোমার এটা আস্তে আস্তে বুঝতেছো, কারণ তোমার বয়সও বাড়তেছে, আশেপাশে দেখতেছো। এখন তোমাকে যদি বলা হয় যে 71-এর পরে বাংলাদেশ, মানে মোটামুটি 90 দশক, 80-90 দশকের বাংলাদেশ, আর এই যে 2024-25-এর যে বাংলাদেশ, এর মধ্যে তুমি ভালো খারাপ কি দেখতেছো? এমন অনেক কিছুই আছে যেটা তোমার কাছে ওই 70-80-90 দশকে ভালো লাগছে, যেটা এখন তোমার কাছে ভালো লাগতেছে না। আবার ওই সময় তোমার কাছে খারাপ লাগছে, কিন্তু এখন ওই জিনিসটা পরিবর্তন হয়ে গেছে, এখন তোমার কাছে ভালো লাগতেছে। এমন দু একটা বিষয় বলো। এখন ভালো লাগতেছে না, এটাই বুঝো যে এই যে মারামারি দেশে, এই আগুন লাগা, ভাঙচুর, এগুলা কিন্তু ভালো লাগতেছে না। এগুলা এগুলা তো আগে কোনোদিন দেখি নাই আমি, এখনই দেখতেছি এগুলা। বুঝছি। মানে যুদ্ধের সময় যুদ্ধ হবে, মানুষ মরবে, এটা স্বাভাবিক, কিন্তু একটা স্বাধীন দেশে যা হচ্ছে এখন, হ্যাঁ, ওটা একটা ভালো লাগে। স্বাধীন দেশে যে এগুলা হবে, এগুলা তো ঠিক না। হম। তোমাকে, মনে করো তোমার 10-11 বছর বয়স ছিল, ছোট ছিল, কিন্তু কিছুক্ষণের জন্য তুমি একটু চিন্তা করো যে তোমাকে আমি একটা প্রাপ্তবয়স্ক হিসাবে, একটা প্রাপ্তবয়স্ক মহিলা হিসাবে, প্রাপ্তবয়স্ক মেয়ে হিসাবে, যে নিজের ইচ্ছা মতো করতে পারবে কাজ, যার ওই সামর্থ্য আছে, যোগ্যতা আছে, মনে করো তোমাকে আমি 20-25 বা 30 বছর বয়সের একজন মহিলা হিসাবে যুদ্ধকালীন সময় ফেরত পাঠাইলাম। এখন তো তুমি অনেক কিছু দেখছো, এই যে 60 সাল থেকে এখন 2025 সাল চলে, হুম। আল্লাহর রহমতে তুমি ভালো একটা সময় পার করছো বাংলাদেশে, দেখতেছো বাংলাদেশের পরিবর্তন, দেখতেছো ভালো খারাপ মিলায়। তো এখনকার সময় আমি যদি তোমাকে বলি যে নানু, তোমাকে আমি 25-30 বছর বয়সের একজন নারী হিসাবে যুদ্ধকালীন সময় ফেরত পাঠাবো, এবং তোমার কাছে সামর্থ্য থাকবে, শক্তি থাকবে,
তোমার কি মনে হয় যে তুমি যেহেতু ছোট ছিলা করতে পারো না কিছু, কিন্তু ওই বয়সে হ্যাঁ হ্যাঁ তোমাকে পাঠাবো আমি ফেরত, তুমি ওই বয়সটা নিয়ে তুমি কি করতে ওই যুদ্ধের মধ্যে, যেটা তুমি ছোটবেলায় করতে পারো নাই? ওই বয়সটা থাকলে তখন আমি যুদ্ধে যাইতাম, আমি যুদ্ধ করতে পারতাম। মানে একদম সামনাসামনি যুদ্ধ করতে পারতা, হয়তো মরতা না হ্যাঁ হলে মারতা। সামনাসামনি এখনো মনে হয় আমার যে আমি যদি তখন ওই বয়স্ক থাকতাম আমি ওই যুদ্ধে যাইতাম ওই, এখনো মনে হয়। এই যে এতদিন ধরে যে তুমি একই এলাকায় আছো, তুমি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেলা, ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসলা, আল্লাহর রহমতে যেই বাসায় ছিল ওই বাসায় ফেরত আসছো, লুটপাট তেমন হয় নাই বা হইলেও ওইরকম গায়ে লাগার মতো ছিল না, কারণ একই বাসায় একই ভিটায় গায়ে ফেরত লাগার আসছো। মতো ছিল না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো একই ভিটায় ফেরত আসছো। তো বিষয়টা হলো যে এখনকার সময়, কারণ ওইটা খুব খারাপ একটা স্মৃতি ছিল, ভয়ঙ্কর একটা স্মৃতি ছিল, যুদ্ধের স্মৃতি, কম বেশি ভয়ঙ্কর যাই ছিল, মনে আছে। হ্যাঁ। তোমার কি মাঝে মধ্যে এখন ওই স্মৃতিচারণ হয়, মানে মনে আসে কথাগুলা, যে আচ্ছা হ্যাঁ যুদ্ধে মনে আসলে আছে। কি হয়েছিল, কি খারাপটাই হয়েছিল? তখন তোমার কি মনে হয় যে এই যে এই বয়সে এসে যে তুমি দেখতেছো, যেমন আমাদের জুলাই অভ্যুত্থান হলো, জুলাই মাসে যে আমাদের আন্দোলনটা হলো ছাত্রদের, হুম হুম। এই ছাত্র আন্দোলনের সাথে কি তুমি তোমার যুদ্ধের সময়ের কোনো স্মৃতির মিল পাইছো, যে আচ্ছা এটা আমি একাত্তরেও দেখছি, এত বছর পর আমি 2025 সালে এই ছোট বাচ্চা কাচ্চা আমার নাতি নাতনির বয়সের বাচ্চা কাচ্চার কাছে দেখতেছি, কোনো মিল পাইছো? মিল তো পাইনি এটার সাথে, কিন্তু আমি এটা নিয়ে একটু খুশি ছিলাম যে দেশটা মনে হয় ভালোই হবে এখন। ছাত্র বাচ্চারা সবাই দৌড়াদৌড়ি করে দেশটাকে স্বাধীন করতেছে, আগের মতো ফিরে আসতেছে, এটাই ভালো হবে। বুঝছি। তোমার কাছে কি এমন কোনো স্মৃতি আছে, এমন কোনো বস্তু হইতে পারে, কোনো জিনিস, যে কোনো কিছু যেটা যেটা দেখলে তোমার যুদ্ধের কথা মনে হয়, তোমার বাড়ির মধ্যে অথবা বাড়ির এমন কিছু বা এমন কোনো জায়গা যেটা দেখলে তোমার যুদ্ধের কথা মনে হয়? যে কোনো কিছু হইতে পারে, একটা খাবারের বাটিও হইতে পারে, একটা জামাও হইতে পারে, কোনো কোনো যে কোনো কিছু সেটা। যেমন আমার মনে আছে যে নানু বাসায় এমন কিছু পুরান কিছু আসবাবপত্র ছিল, কিছু খাবারের বাটি, তামা, কাঁসার কিছু বাটি ছিল, যেগুলো অনেক পুরান, আমার কাছে অনেক পুরান লাগে। হ্যাঁ 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 হ্যাঁ। এমন কোনো বস্তু কি তোমার কাছে এখনো আছে যেটা মনে করো, যেটা দেখলে তোমার মনে হয়, আচ্ছা এটা ওই স্বাধীনতার কালের, ওই 70-এর দশকের জিনিস? থাকতেও পারে, নাও থাকতে আছে। পারে। কি আছে একটু শুনি। আমার কাছে একটা চিলুঞ্চি আছে পিতলের। চিলুঞ্চি জিনিসটা কি নানু, যদি একটু বুঝায় বলো। ওই যে হাত ধোয়ার জন্য সিলভারের আগায় দেয় না, পিছনে গোল, আচ্ছা। উপরে প্লেটের মতো। হ্যাঁ হ্যাঁ। দেখাবো কি? দেখিও এটা, এখন। একটা হ্যাঁ, আমি আমি চিলুঞ্চি তোমার কাছ আছে থেকে ছবি পিতলের। নিয়ে নিব, সমস্যা নেই। আমি এটা একটা ছবি নিয়ে নিব, তুমি আমাকে একটা ছবি পাঠিয়ে দিলে হ্যাঁ। হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো যুদ্ধ শেষ হয়ে গেল, আমাদের সাথে মোটামুটি তুমি স্মৃতিচারণ করলা। তুমি কি সচরাচর মানুষের সাথে বসলে বা কেউ জিজ্ঞেস করলে তুমি তুমি নিজের থেকে কি কাউকে এটা বলো, মানে যুদ্ধের যে খারাপ ইতিহাসটা, যদিও দিন শেষে আমরা হ্যাঁ হ্যাঁ স্বাধীন। বলি তো, আমি গল্প করি, মাঝে মাঝেই গল্প করি এটা নিয়ে। মাঝে মাঝে গল্প করি বাচ্চাদের সামনে, যে মনে করো ছোট ছোট বাচ্চারা আসে, ওদের সাথে বসে বসে গল্প করি। তুমি জানো বিহারীদের যখন লুটপাট করে নিয়ে যায়, আমিও দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় দেখছি যে এরা কি করতেছে। এই যে গোলাগুলি শুরু, বিহারীদেরকে এখান থেকে ধরে নিয়ে যাইতেছে, তারপরে গোডাউন ভাঙ্গা ভাঙ্গি এগুলা শুরু করছে, এগুলা সব আমার চোখের সামনে। আমি তো ছোট, অত একটা গুরুত্ব দেইনি, কিন্তু দেখছি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায়। মানে মানে বিষয়টা এমন যে কিছু করতে না পারলেও চোখ তো সবই সাক্ষী। হ্যাঁ হ্যাঁ। একটা মুক্তি খোঁজ, পাও ছিঁড়ে গেছে মাইনে, ওকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখান দিয়ে ইন্ডিয়ায় নিয়ে গেল চিকিৎসার জন্য। অর্ধেক রাস্তা যাইতে উনি মৃত্যু ঘোষণা করলো মুক্তিপোষ। নাম ছিল ওনার, এই, নামটা মনে নেই, আচ্ছা। নামটা মনে নেই আর।
তো নানু, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি বিষয়টা হুম, এটা আড্ডা দেওয়ার কোনো একটা বিষয় না। আমরা না হলে বই পুস্তকে পড়ছি বা ইন্টারনেটে দেখি এটা সেটা। ইন্টারনেটে দেখা, বই পুস্তকে পড়া, এটা আমাদের ওই পড়ালেখার একটা পার্ট, একটা অংশ। কিন্তু হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে তো আর এটা পড়ালেখা না, তোমার কাছে তো এটা জীবন। তারপরেও জীবন। তুমি আমাকে এতক্ষণ সময় দিলা, তোমার নিজের দেখা, তোমার অভিজ্ঞতাগুলো আমাকে জানাইলা। আমি হতে পারে এটা সবাইকে দেখাবো, আরো অনেক মানুষই তোমার অভিজ্ঞতাটা শুনবে। তো আমাকে এই পরিমাণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নানু। আমার খুবই ভালো লাগলো, আমি অনেক নতুন বিষয় জানলাম। এন্ড আশা করতেছি যে আমার জানার মধ্যে দিয়ে আমার ইউনিভার্সিটির, আমার বন্ধু বান্ধব যারা এই ভিডিওটা দেখবে, তারাও অনেক কিছু জানবে। তো আমরা যে আমাদের যে এখনকার ছাত্ররা আছে, আমার বয়সের যারা, তোমার নাতি নাতনির বয়সের যারা আছে, হুম, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও, যে কোন একটা উপদেশ হইতে পারে, যে কোনো কিছু, যে না, সবাই তো তোমার নাতি নাতনির মতোই, আমার বন্ধুরাও না তোমার নাতি নাতনি। হুম। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাই? যে জুলাই অভ্যুত্থান দেখলা, তোমার জীবনে যুদ্ধও দেখছো তুমি, তুমি আসলে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? যে তারা তাদের কিভাবে কি করা উচিত, সেটা রাষ্ট্র পরিচালনা হোক বা নিজের জীবন গঠন হোক বা যাই কিছু হোক, যে তুমি একটা আমাদের আমাদের জন্য একটা ভালো একটা উপদেশ দাও, যে যেটা তুমি আশা করতেছো যে তোমাদের নাতি নাতনিরা নিজের জীবনে আপন করে নিবে। হ্যাঁ, এন- আমার নাতি নাতনিরা আবার সবাই তোমরা, যাতে তোমরা ভালোভাবে লেখাপড়া করে নিজের জীবনটা আগায় নিয়ে যেতে পারো, তোমরা সেই চেষ্টা করো। নিজের জীবনটা তোমরা আগায় নিতে পারো, যাতে তোমাদের ভবিষ্যৎ ভালো হয়। আচ্ছা নানু, অসংখ্য ধন্যবাদ। তো আমি আরজয়াত খান, আমার সাথে আমার নানু কোহিনুর বেগম। আমাদের যেই মুক্তিযুদ্ধ বিষয়ক ইন্টারভিউটা ছিল, এখানেই এটার সমাপ্তি। আশা করি সবাই এর থেকে হতে পারে নতুন কিছু জানতে পারছেন, কারণ সবাই কম বেশি ইন্টারভিউ নিবেন। আমার কাছে এটা নতুন ছিল, কারণ আমি এত কিছু জানতাম না। আমি পাঠ্যপুস্তকের মধ্যে, বই, ইন্টারনেটের মধ্যে যা পাওয়া গেছে এটার মধ্যে সীমিত ছিলাম। এটা আমার ভুল ছিল, কিন্তু আমি আমার নানুর কাছে তার সামনাসামনি কথা বলে আমার জীবনে নতুন অনেক কিছু জানতে পারলাম, যে আসলে বর্বরতাটা কি পরিমাণ খারাপ ছিল মানুষের। মৃত্যুর বিষয়টা, অনাহারে মরে যাওয়া, নিজের বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাওয়া, লুটপাট করা, এবং নিজের দেশে স্বাধীনভাবে চলার মধ্যেই যে একটা ভয় কাজ করতো, ভয় ভীতি কাজ করতো। এরকম ভয় ভীতির কথাটা আসলে আমার কাছে অবাক লাগে, কারণ ব্যক্তিগতভাবে আমার এই বয়সে আমি এই অনুভূতিটা পাইনি। আমরাও অভ্যুত্থান করেছি, চেষ্টা করেছি জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, আমরাও কম বেশি আন্দোলন করেছি, কিন্তু কোনো দিক দিয়ে ওটার বর্বরতা, এটা অত্যাচার, এটা একাত্তরের মতো ছিল না। আজকে জীবনে একটা নতুন বিষয় জানতে পারলাম, নতুন একটা অধ্যায় হলো, অনেক বিস্তারিত ভাবে জানতে পারলাম। অনেক কিছুই আবার কিছুটা ধোঁয়াশা থেকে গেল, কারণ নানুর বয়সও তখন বেশি একটা ছিল না। তার স্মৃতিতে এত বছর পরে, সেই ৭১ সাল থেকে এখন ২০২৫, এত বছর পরে ১০ বছর, ১১ বছরের সেই ছোট্ট একটা মেয়ের ইতিহাসে কতটুকুই বা জানা যাবে, বা যতটুকুই জানছি সেটা আমার কাছে অন্তত কম কিছু না। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। নানু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধন্যবাদ তোমার সময়ের ওয়ালাইকুম জন্য আসসালাম। এবং তোমার এই অভিজ্ঞতার জন্য।